নমস্কার, আপনাদের সঙ্গে মীনাক্ষী। শুরু করছি ইন্ডিয়ান প্রাইম টাইমের নিউজ বুলেটিন। শুরুতে দেখে নিচ্ছি আজকের হেডলাইন্স। মালদায় জমি বিবাদের জেরে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে আহত একাধিক। দার্জিলিংয়ে ভারতীয় নদী জাল করে রাজ্যে ঢুকতে গ্রেফতার ইন্দোনেশীয় মহিলা। কোচবিহারে নদী বাঁধ না দিলে ভোট বয়কটের ডাক দিলেন স্থানীয়রা। শিলিগুড়িতে বাঙালি হওয়ায় চাকরি থেকে ছাঁটাই এক ব্যক্তি। চাঁচলের জমি বিবাদকে কেন্দ্র করে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে এলাকায় আতঙ্কজনক পরিস্থিতি তৈরি হয়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ও আহতদের হাসপাতালে ভর্তি করে। তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে জমি বিবাদকে কেন্দ্র করে ভয়াবহ সংঘর্ষে চাঁচলের কনুয়া এলাকা উত্তপ্ত হয়ে উঠল। দুপক্ষ ইট, লাঠি ও ধারালো অস্ত্র নিয়ে একে অপরের উপর চড়াও হতেই মুহূর্তে গোটা গ্রাম রণক্ষেত্রের চেহারা নেয়। এই সংঘর্ষে উভয় পক্ষের একাধিক ব্যক্তি রক্তাক্ত হয়। স্থানীয় সূত্রে খবর, দীপু প্রামাণিকের জমির অংশীদারিত্বকে কেন্দ্র করে সংঘর্ষ শুরু হয়। আব্দুল সালাম এক অংশীদারের কাছ থেকে জমি নেয় আর মতিউর আরেক অংশীদারের কাছ থেকে জমি নেয়। দীর্ঘদিন ধরেই জমি বিবাদ নিয়ে বিবাদ চলছিল। এদিন জমি মাপতে আমিন এলেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। প্রথমে বাগবিতণ্ডা, পরে লাঠিসোঁটা ও ইটপাটকে নিয়ে একে অপরের উপর হামলা চালায়। চাঁচল থানার পুলিশ খবর পেয়ে বিশাল পুলিশ বাহিনী নিয়ে ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের মধ্যে মতিউর গোষ্ঠীর কয়েকজনকে আশঙ্কাজনক অবস্থায় চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে ও সালাম গোষ্ঠীর কয়েকজনকে হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পাশাপাশি ঘটনার তদন্তও শুরু করা হয়েছে। আমার যে এখানে 4 শতক জায়গা, আমার আমিন এসেছিল জায়গাটা বাড়ি দিব বলে। আমি ইট ফেলেছি, ভাবছি নতুন যখন বাড়ি দিব তাহলে আমিন মাপতে এসেছিল, আমিনকে বাধা দেয়, তো তোমাকে মাপতে হবে না। আমিনকেও মেরেছে, আর প্লাস আমার স্বামী যে আছে আমার স্বামীকে মেরেছে। আমার 4 শতক জায়গা, আমার নামে 20 বছর থেকে আমার রেজিস্ট্রি আছে, রেকর্ড আছে আমার নামে, আমার দখলে আছে, সব কিছু আমার নামে। আমাকে কোর্ট রায় দিয়েছে, তো তুমি তোমার জায়গা, তুমি বসবাস করো, তোমার বাড়ি ঘর করো, সব কিছু করো। আমি ভাবছি বাড়ি দিব, তো আমি আমিনকে দেখে এনে ভালো করে মেপে টেপে বাড়ি দিব। তখন আমিনকে বাধা দেয়, আমাদেরকে বাধা দেয়। আমরা তো কোনো আমাদের পরিকল্পনাই ছিল তো আমরা মারপিট করবো, কি কিছু করবো। মতিউরের পক্ষের মনোয়ারা খাতুনের কথায় তারা এখানে জমি কিনেছে। আমিন মাপজোক করতে আসলে ওরা বাধা দেয় আর বাইরে থেকে লোক এনে আক্রমণ করে। অন্যদিকে সালামের পক্ষে সাজানুর বিবি জানান, তিনি থানায় অভিযোগ করেছিলেন ওই জমি তাদের, কিন্তু তারা বাইরে থেকে লোক এনে মাপজোক করায় তাদের বাধা দেওয়া হয়, তাতেই বেধড়ক মারধর করা হয়। তৃণমূল নেতা অমিতেশ পাণ্ডে বলেন, কনুয়ায় যে জমি নিয়ে ঝামেলা হয়েছে সেটা সম্পূর্ণ ব্যক্তিগত বিবাদ, এর সঙ্গে দলের কোনো সম্পর্ক নেই। পুলিশ তদন্ত করছে, যথাযথ ব্যবস্থা নেবে। এদিকে বিজেপি নেতা অম্লান ভাদুড়ী তৃণমূলকে তীব্র আক্রমণ করে বলেছেন, মালদা জেলায় তৃণমূল দুর্নীতিতে ভরে গেছে। জমি নিয়ে গোষ্ঠীদ্বন্দ্ব তাদের কাছে নতুন কিছু নয়। তৃণমূল গোষ্ঠীদ্বন্দ্বে মারপিট করুক, কিন্তু সাধারণ মানুষ যেন ক্ষতিগ্রস্ত না হয়। ইন্ডিয়ান প্রাইম টাইম, মালদা। বিনামূল্যে স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে চিকিৎসার পাশাপাশি উন্নত পরিকাঠামোর মধ্যে দিয়ে চিকিৎসার সুযোগ এনে দিয়েছে মেডিকেয়ার জেনারেল হসপিটাল। আর কলকাতা নয়, এবার কলকাতার সমতুল্য চিকিৎসা পরিষেবা মানুষকে প্রদান করতে কোতুলপুরে প্রতিষ্ঠিত হয়েছে মেডিকেয়ার জেনারেল হসপিটাল। এখানে অভিজ্ঞ চিকিৎসকদের দ্বারা ইউরোসার্জারি, মাইক্রোসার্জারি, জেনারেল সার্জারি, অর্থোপেডিক সার্জারি, কিডনি স্টোন সার্জারি সহ নানা জটিল রোগের চিকিৎসা করা হয়। নমস্কার, আমার নাম সৈয়দ আশরাফ হোসেন, ম্যানেজিং ডিরেক্টর কোতুলপুর মেডিকেয়ার জেনারেল হাসপাতাল। আসন্ন দুর্গাপুজো উপলক্ষে সমস্ত জনগণকে, পশ্চিমবঙ্গের সমস্ত জনগণকে, প্রত্যেকটি মানুষকে মেডিকেয়ার হাসপাতালের তরফ থেকে আন্তরিক শ্রদ্ধা, ভালোবাসা, শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। নমস্কার।
স্যার, প্রথমে আমি আপনার কাছ থেকে জেনে নেব মেডিকেয়ার জেনারেল হসপিটাল প্রথম কবে থেকে স্টার্ট হয়েছে? আমাদের এই হাসপাতাল শুরু হয় 2019 সালের 2 আগস্ট। এখানে প্রথমে পেশেন্ট 30 বেড নিয়ে শুরু হয়েছিল। এখন বর্তমানে আমার বেড সংখ্যা 131। হাসপাতালের ফেসিলিটিস মধ্যে আছে আপনার সিটি স্ক্যান আছে, এমআরআই আছে, ক্যাথ ল্যাব। ক্যাথ ল্যাব হচ্ছে কার্ডিওলজি, যে সমস্ত হার্টের যে চিকিৎসার জন্য লাগে, যেমন আপনার ওই হার্টে ব্লক থাকলে স্টেন্টিং, তার জন্য যে মেশিন সেটাকে বলে ক্যাথ ল্যাব। ক্যাথ ল্যাব মেশিন আমাদের এখানে আছে। আমাদের এখানে নিউরো সার্জারি সমস্ত ধরনের হয়, যেমন ব্রেনের অপারেশন, ব্রেন টিউমার, ব্রেন স্ট্রোক। আচ্ছা, আপনার স্পাইন সার্জারি, স্পাইনের মধ্যে হচ্ছে সার্ভাইকাল স্পাইন, লাম্বার স্পাইন। আচ্ছা, অর্থোপেডিক সার্জারি আমাদের 24 ঘন্টা ইন হাউস অর্থোপেডিক সার্জন আছেন। সমস্ত ধরনের হাত পা ভাঙা, জয়েন্ট রিপ্লেসমেন্ট, নি রিপ্লেসমেন্ট, টোটাল জয়েন্ট রিপ্লেসমেন্ট, যা যা রিপ্লেসমেন্ট হয় আমরা করি। আমাদের এছাড়াও সার্ভিস আছে ইউরোলজি। ইউরোলজিতে লেজার সার্জারি বলে এক ধরনের সার্জারি আছে, কাটাকুটি ছাড়া, বিনা রক্তপাতে, বিনা অস্ত্রোপচারে বলতে পারে, মেশিনের সাহায্যে স্টোনকে ভেঙে বের করা হয়। আমাদের এখানে প্রেসমেকার হয়, টেম্পোরারি পার্মানেন্ট দুটোই। সমস্ত ধরনের ক্রিটিক্যাল কেয়ার পেশেন্ট, যেমন স্ট্রোক পেশেন্ট, হার্ট অ্যাটাক, হার্ট ফেলিওর, নিউমোনিয়া, সমস্ত ধরনের চিকিৎসাই এখানে হয়। আর আপনার জেনারেল সার্জারির মধ্যে ল্যাপ্রোস্কোপিক সার্জারি হয়, গল ব্লাডার স্টোন, আচ্ছা অ্যাপেন্ডিসাইটিস, ল্যাপ্রোস্কোপিক হার্নিয়া। তারপরে আপনার লেজার সার্জারি। লেজারের মধ্যে আপনার ইউরোলজি একটা পার্ট, আর একটা পার্ট হচ্ছে রেকটাল লেজার, অ্যানাল ফিসার, হেমারয়েড। পাশাপাশি আমরা দেখলাম এখানে আই ডিপার্টমেন্টও রয়েছে। আই ডিপার্টমেন্টও আছে। স্যার, পেশেন্টরা কোথা থেকে আসছে? পেশেন্ট মোটামুটি আমার ধরুন 4টে ব্লক এই মুহূর্তে আমি কভার করি ফুল। কোতলপুর, জয়পুর, ইন্দাস, পাত্রসাহেব, সোনামুখী। তাছাড়াও হুগলির থেকে একটা পার্ট আমার কাছে আসে, বর্ধমানের একটা পার্ট আসে, পশ্চিম মেদিনীপুরের একটা পার্ট আসে, পূর্ব মেদিনীপুরের একটা পার্টও আসে। অর্থাৎ জেলার বাইরে থেকেও আসছে পেশেন্ট। 4-5টা জেলা থেকে পেশেন্ট আমার কাছে আসে। এখানে তো এই জেলায় আরও অনেক নার্সিংহোম বা হসপিটাল রয়েছে, তাদের মধ্যে থেকে আমাদের মেডিকেয়ার জেনারেল হসপিটালের মেন ডিফারেন্স কি? কারণ যার কারণে বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকেও এখানে পেশেন্টরা আসছেন। ডিফারেন্স হচ্ছে একই ছাদের তলায় মানুষ মোটামুটি সমস্ত কিছু সুপার স্পেশালিটি সুবিধে পেয়ে যাচ্ছে, এটাই হচ্ছে মেন কারণ। সমস্ত বিভাগের ওপিডি আমার এখানে প্রতিদিন চালু আছে, এবং সমস্ত ধরনের সার্জারি, বেসিক্যালি যেটা আমাদের গভর্নমেন্টের স্কিম স্বাস্থ্যসাথীর মাধ্যমে আমরা 99% পেশেন্টের ফ্রিতে চিকিৎসা দিই। সেই জন্যই আমার এখানে সমস্ত ধরনের মানুষ এই হাসপাতালকে পছন্দ করে। এছাড়াও অন্যান্য মেডিক্লেমের সুযোগ সুবিধা রয়েছে। সমস্ত ধরনের মেডিক্লেম, গভর্নমেন্ট, প্রাইভেট, আপনার ইএসআইসি, ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের ক্লাস 1 হাসপাতাল আমাদের। স্যার, প্রথম কি উদ্দেশ্য নিয়ে আপনি এই পথে এগোলেন? একদম শুরুতে আমি 2001 সালে প্রথমে একটি ডায়াগনস্টিক সেন্টার করি, কোতলপুর নেতাজির মোড়ে, মেডিকেয়ার ডায়াগনস্টিক সেন্টার। প্রথমে ছিল শুধু প্যাথোলজি, পরে ওটাকে আস্তে আস্তে এক্স-রে, ইউএসজিতে কনভার্ট করি। তারপরে আমি যখন দেখলাম যে মোটামুটি ডায়াগনস্টিকটা আমার কাছে সফল, তারপরে আমি আস্তে আস্তে নার্সিংহোম ব্যবসার দিকে আঁকলাম। প্রথমে একটি কোতলপুরে ওই 20 বেডের হাসপাতাল ছিল, ক্যামেলিয়া হেলথ কেয়ার। একজন ডাক্তারবাবু করেছিলেন, উনি ঠিকঠাক চালাতে পারছিলেন না। আমি ওটিকে হ্যান্ডওভার নিয়ে প্রথম স্টার্ট করি 2011 সালে। স্টার্ট করার পর 20 বেড থেকে ওটাকে আমি 30 বেডে কনভার্ট করি। তখন আরএসবিআই বলে একটি স্কিম ছিল গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের, সেই স্কিমে মানুষকে প্রচুর সুযোগ সুবিধা করে দিয়েছি এবং চিকিৎসা দিয়েছি। তারপরে যেটা ভাবলাম, এত ছোট হাসপাতালে, কোতলপুরের মতো জায়গায় সব মানুষকে চিকিৎসা দেওয়া সম্ভব না। তো সেই থেকে আস্তে আস্তে করে নিজের একটা নিজস্ব হাসপাতাল করার পরিকল্পনা ছিল। তারপর আস্তে আস্তে জায়গা কিনে 2019 সালের 2 আগস্ট আমি হাসপাতালটি শুরু করি, এবং এটাও প্রথমে ছোট দিয়েই শুরু করেছিলাম, 30 বেড দিয়ে। এখন আমার 131টি বেড আছে, এবং মোটামুটি 95% বেড আমার ফুল। 30 বেড থেকে পথ চলা শুরু করে আজ 100 ছাপিয়ে গেছে। এই সফলতার পেছনে আপনি কি কারণ দেখছেন? কারণ আমার পরিশ্রম। আমি মোটামুটি দিনে 18 ঘন্টা এই হাসপাতালের পিছনে লেগে থাকি।
মানুষের সুখ দুঃখে আমি পাশে থাকি। ডক্টর তো আছেই, পাশাপাশি আপনারা ইনফ্রাস্ট্রাকচারের উপর কতটা গুরুত্ব দিয়েছেন? ইনফ্রাস্ট্রাকচারই তো মেন, শুধু ডাক্তার দিয়ে তো আর হাসপাতাল নার্সিংহোম চিকিৎসা হয় না। মেশিনারিজ, ইনফ্রাস্ট্রাকচার, স্টাফ, প্যারামেডিক্যাল স্টাফ, ম্যানেজমেন্ট স্টাফ, সবার সহযোগিতা নিয়েই আজকে এই জায়গায় আমরা আসতে পেরেছি। ইন ফিউচারে আপনার এই হসপিটালকে নিয়ে কি কি পরিকল্পনা রয়েছে? এই মুহূর্তে যেটা নেই সেটা হচ্ছে আমার হাসপাতালে কেমোথেরাপি হয়, ক্যান্সারের ওপর রেডিওথেরাপি একটা চিন্তাভাবনা চলছে। এই বিল্ডিংয়ে আর জায়গা নেই, সেই জন্য এই বিল্ডিং আর হচ্ছে না। আমরা পাশে একটা জায়গা অ্যাকোয়ার করেছি, ওটাতে নতুন একটা বিল্ডিং বানিয়ে রেডিয়েশন, ক্যান্সারের দু রকম ট্রিটমেন্ট হয়, একটা কেমোথেরাপি, একটা রেডিওথেরাপি। রেডিয়েশন মেশিন একটু কস্টলি, এবং রেডিয়েশন এই মুহূর্তে এখানে কোথাও নেই, ইনক্লুডিং আমাদের বাঁকুড়া গভর্নমেন্ট কলেজেও নেই, বর্ধমান মেডিকেল কলেজে আছে, তারপরে কলকাতা। তো যাতে গ্রামের মানুষ গ্রামে চিকিৎসা পায়, জেলার মানুষ জেলায় চিকিৎসা পায়, সেই জন্য আগামী 2-3 বছরের মধ্যে আমার একটি রেডিয়েশন ইউনিট বানানোর পরিকল্পনা আছে, ক্যান্সারের কমপ্লিট ট্রিটমেন্ট এবং ক্যান্সার সার্জারি। এছাড়াও যেটা আমার এই মুহূর্তে নেই, আমি হার্টের বাইপাস, ওপেন সার্জারি এগুলো করতে পারিনি, সেগুলোর জন্য একটা পরিকল্পনা চলছে। আগামী 1-1.5 বছরের মধ্যে সিটিভিএস সার্জারিও আমার হাসপাতালে চালু করতে পারবো। আপনাদের অ্যাম্বুলেন্স পরিষেবা রয়েছে, অ্যাম্বুলেন্স পরিষেবা আছে। আর সাথে যেহেতু সামনেই হাই রোড, তো অ্যাক্সিডেন্টের চান্স তো হতেই থাকে, তো সেক্ষেত্রে কি আপনাদের এমার্জেন্সি ডিপার্টমেন্ট সবসময় তৎপর 24 থাকে? ঘন্টা 24/7। এখানকার স্থানীয় মানুষদের কাছ থেকে কতটা সাড়া পেয়েছেন? স্থানীয় মানুষের সাপোর্ট 100% আছে। হ্যাঁ, আমরা এই মুহূর্তে যেটা করতে পেরেছি সেটা হচ্ছে আমাদের যেহেতু ডায়ালিসিস, ক্যাথ ল্যাব, সিটি স্ক্যান, এমআরআই ইউনিট আছে, ওটি আছে, সেই জন্য আমরা স্টেট মেডিকেল ফ্যাকাল্টি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের সহযোগিতায় আমরা 5টি প্যারামেডিক্যাল কোর্স চালু করতে চলেছি। 2026-এই আমাদের অ্যাডমিশন। কোর্সগুলি হচ্ছে একটি আপনার ওটি টেকনিশিয়ান, একটি ক্যাথ ল্যাব টেকনিশিয়ান, একটা হচ্ছে রেডিওলজি টেকনিশিয়ান, সিটি স্ক্যান, এমআরআই, এক্স-রে, একটা ডায়ালিসিস টেকনিশিয়ান। এই কয়েকটি কোর্স, আমরা 5টি কোর্স, 6টি করে ক্যান্ডিডেট আমরা অ্যাডমিশন নিতে পারবো স্টেট গভর্নমেন্টের আন্ডারে, ওয়েস্ট বেঙ্গল স্টেট মেডিকেল ফ্যাকাল্টির আন্ডারে। এটা কতদিনের কোর্স? এটা 2 বছরের কোর্স। কোর্স কি এখান থেকেই হবে? এখান থেকেই হবে। সার্টিফিকেট ইস্যু করবে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। আর এর জন্য মিনিমাম কোয়ালিফিকেশন? মিনিমাম কোয়ালিফিকেশন এইচএস সায়েন্স, আর পরীক্ষা যেরকম গভর্নমেন্টের নিয়ম অনুযায়ী হয়, গভর্নমেন্টের যে পরীক্ষা হয় প্যারামেডিক্যালের পরীক্ষা, সেখান থেকে বুঝতে হবে, ওখান থেকেই কাউন্সেলিং হবে। আমার এখানে আপনার প্র্যাকটিক্যাল প্লাস থিওরি পড়াশোনাটা এখান থেকেই হবে টোটাল। তার জন্য যা যা ইনফ্রাস্ট্রাকচার দরকার আমরা রেডি করে ফেলেছি। থ্যাংক ইউ স্যার। নমস্কার। এছাড়াও এখানে 24 ঘন্টা সিটি স্ক্যান, এমার্জেন্সি সার্ভিস সহ আইসিইউ, এনআইসিইউ সার্ভিস পাওয়া যায়। আর পেশেন্টের সুবিধার্থে হসপিটালের নিজস্ব অ্যাম্বুলেন্সও রয়েছে, যার ফলে রাত দিন পরিষেবাও পাওয়া যায়। চরনয় রিপোর্ট, ইন্ডিয়ান প্রাইম টাইম, বাঁকুড়া। ন্যূনতম সাধ্যের মধ্যে শিশু থেকে 10ম শ্রেণী অবধি যত সহকারে পড়াশোনার পাশাপাশি ভালো আহার ও হোস্টেল ফ্যাসিলিটির সুবন্দোবস্ত রয়েছে বাগদা শঙ্করাচার্য মিশন বিদ্যাপীঠে। তাই অ্যাডমিশনের জন্য আইডি যোগাযোগ করুন বাগদা শঙ্করাচার্য মিশন বিদ্যাপীঠ, বাগদা, পুরুলিয়া। ফোন 8670978710 or 9800000208 এই নম্বরে। এবার প্রতিবন্ধী বালকদের জন্য সম্পূর্ণ নিখরচায় ঘরোয়া পরিবেশের মধ্যে থাকা, খাওয়া সহ পড়াশোনার যথোপযুক্ত সুবিধা এনে দিয়েছে পীরখালী পথিকৃৎ চাইল্ড কেয়ার ইনস্টিটিউশন, বারুইপুর, সাউথ 24 পরগনা। ফোন 8697248114 or 8961767668। পানিটাঙ্কি সীমান্ত থেকে এক ইন্দোনেশীয় মহিলা পুলিশের হাতে ধরা পড়েছে। ওই মহিলা দীর্ঘদিন ধরে ভুয়ো নথি নিয়ে মুম্বাইয়ে ছিলেন বলে জানা গিয়েছে। পানিট্যাঙ্কির সীমান্তে এসএসবি সন্দেহভাজন এক ইন্দোনেশিয়া মহিলাকে আটক করল। এদিন 41তম ব্যাটালিয়নের সি কোম্পানির বর্ডার ইন্টারনেট অ্যাকশন টিম পুরনো সেতুর কাছে সীমান্ত খুঁটি নম্বর 90 ভারতীয় এলাকায় ওই মহিলাকে আটক করে। প্রাথমিকভাবে তিনি নিজেকে নিনিওয়ামান মুনি নামে ভারতীয় নাগরিক বলে দাবি করেন, কিন্তু জিজ্ঞাসাবাদের সময় একাধিক জাল নথি ধরা পড়ে, যার মধ্যে ইন্দোনেশিয়ার পরিচয়পত্র ছিল। পরে তিনি অবশ্য সব স্বীকার করে বলেন
আসলে তার নাম নি কাদেক সিসিয়ানি, ইন্দোনেশিয়ার বালি প্রদেশের বাসিন্দা। তো আজকে ওনাকে ধরা পড়ার পর ওনাকে আজকে প্রডিউস করা হয় এসিজিএম এর কাছে এবং 5 দিনের রিমান্ড চাওয়া হয় এবং 5 দিনের রিমান্ড এলাও হয়। কী কী ধারা ওনার উপরে মূলত লাগানো হয়? 14A ফরেনার্স অ্যাক্ট। মুম্বাইয়ে স্থানীয় দালালের মাধ্যমে ভুয়ো আধার কার্ড ও প্যান কার্ড সংগ্রহ করছিলেন। এরপর প্রায় 1 দশক ধরে ওই জাল নথি ব্যবহার করে মুম্বাইয়ে বসবাস করছিলেন। তারপর ইন্দোনেশিয়া, তুরস্ক, নেপাল এবং ভারতের মধ্যে যাতায়াতের জন্য একাধিক ভুয়ো পরিচয় ব্যবহার করেছেন তিনি। এই ঘটনায় এসএসবি বিদেশি আইন, পাসপোর্ট আইন ও ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় মামলা রুজু করে মহিলাকে আটক করে জাল নথি ও ডিজিটাল প্রমাণ উদ্ধার করেছেন। সমস্ত প্রক্রিয়া শেষে ওই মহিলাকে চিকিৎসা পরীক্ষার পর খড়িবাড়ি থানাতে পরবর্তী আইনি পদক্ষেপের জন্য তুলে দেওয়া হয়েছে। ইন্ডিয়ান প্রাইম টাইম, দার্জিলিং। অত্যাধুনিক সুবিধা সহ অত্যন্ত কম খরচে অভিজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে হুগলিবাসীকে চিকিৎসা দিতে সিঙ্গুরে প্রতিষ্ঠিত হয়েছে ক্রিস জেনারেল হসপিটাল। ন্যূনতম খরচে মডার্ন ইনফ্রাস্ট্রাকচার সহ এক্সপিরিয়েন্স ডক্টরের সমন্বয়ে সিঙ্গুরের বুকে ক্রিস জেনারেল হসপিটাল প্রতিষ্ঠিত হয়েছে। এই প্রতিষ্ঠান যে কোনো শ্রেণীর মানুষের জন্যই নানা রকম সুবিধা রেখেছে। এছাড়া এখানে ওপিডি, ফার্মেসি, পিএফটি, টিএমটি, ইসিজি, এক্স-রে সহ প্যাথোলজি পরিষেবা রয়েছে। এবার চলুন জেনে নেওয়া যাক ক্রিস জেনারেল হসপিটালের আরও কিছু খুঁটিনাটি তথ্য। নমস্কার, আমি কবিতা ভট্টাচার্য, এমএস, ক্রিস জেনারেল হসপিটাল। ক্রিস জেনারেল হসপিটাল থেকে সবাইকে শারদীয়ার শুভেচ্ছা জানাই। প্রথমে আমি আপনার কাছ থেকে জেনে নেব ক্রিস জেনারেল হসপিটাল প্রথম কবে থেকে স্টার্ট হয়েছে? আচ্ছা, ক্রিস জেনারেল হসপিটাল স্টার্ট হয়েছে জুন 27, 2025 থেকে আমরা ইনঅগ্রেট করেছি। তারপরে আমরা ওপিডি পরিবেশ দিলাম, আর এখন আমরা ওপিডি, আইপিডি সবগুলোই করছি। এখানে মেনলি কী কী ধরনের ট্রিটমেন্টের ফেসিলিটিস রয়েছে? এইখানে আমরা গাইনি অবস্টেটিক্স, সার্জারি, অর্থোপেডিক্স, ইউরোলজি, নেফ্রোলজি আর নিউরো মেডিসিনস, মেডিসিন, এগুলো সবগুলো মাল্টি স্পেশালিটি হসপিটালকে রূপে বিভিন্ন সার্জিক্যাল ট্রিটমেন্টেরও সুবিধা দেওয়া হচ্ছে। আমরা সার্জিক্যাল করি, অর্থোপেডিক, সার্জারি, মেডিসিন সবগুলো করি। এখানে পেশেন্টরা কোথা থেকে আসছে? মেনলি হুগলি, টোটাল হুগলি কি কভার করছে? অলমোস্ট হুগলি কভার করছে, তার মধ্যে থেকে সিঙ্গুর, শ্রীরামপুর, বেগমপুর, দেন বারাইপাড়া অ্যান্ড লোকাল এরিয়া বর্ডার আশেপাশে থেকে পেশেন্টগুলো আসছে। আপনারা এক্সপিরিয়েন্স ডক্টর তো রেখেছেনই, তার পাশাপাশি আপনারা ইনফ্রাস্ট্রাকচারের উপর কতটা জোর দিচ্ছেন? আমাদের বেসিক্যালি আমরা ডক্টরসকে প্রচুর প্রেফারেন্স দিই। তাছাড়া ইনফ্রাস্ট্রাকচারের মধ্যে আমাদের হসপিটাল মনে হয় এই বড়াতে এরকম ইনফ্রাস্ট্রাকচার অন্য কোনো হসপিটালে নেই। আমরা এখানে আমাদের এখানে আইসিইউ সেট আপ আছে, ডায়ালিসিস আছে, ইনডোর আছে, ওটি দু রকম টাইপে আছে, দুটো জেনারেল ওটি আছে, একটা সুপার স্পেশালাইজড ওটি আছে, এনআইসিইউ আছে বাচ্চাদের জন্য, টু বেডস এনআইসিইউ আছে, কিন্তু ইটস আ গুড সেট আপ। হুগলি ডিস্ট্রিক্টে তো আরও অনেক হসপিটাল বা নার্সিং হোম রয়েছে, তার মধ্যে থেকে ক্রিস জেনারেল হসপিটালের মেন ডিফারেন্স কী, যেখান থেকে এখানে পেশেন্টরা আসবে বা আগামী দিনে আসার কথা ভাবছে? আচ্ছা, এখানে সব প্রথম তো হচ্ছে কোয়ালিফাইড ডক্টরস আছেন, সবগুলো এমবিবিএস, এমডি করা ইয়া সুপার স্পেশালাইজড ডক্টরসগুলো আছেন। তাছাড়া আমাদের হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার ওয়াইজ এটা খুবই ভালো। এখানে ওটি খুবই ভালো আছে, আমাদের ম্যাটারনিটি ওয়ার্ড আছে, সার্জিক্যাল ওয়ার্ড, গাইনি ওয়ার্ড, মেল জেন্ডার ওয়ার্ড, কেবিনগুলো, তারপরে আমরা ডায়ালিসিস ইউনিট করাচ্ছি, আইসিইউ ইউনিট করাচ্ছি। আর ভবিষ্যতে আমরা অন্য আদার ডিপার্টমেন্টস লাইক কার্ডিওলজি,
ট্রমা কেয়ার এগুলো আমরা শুরু করবো রিসেন্টলি। আপনাদের রাজ্য সরকার অনুমোদিত স্বাস্থ্যসাথী কার্ডের কি সুবিধা দেওয়া হচ্ছে? আমরা এখন আমরা শুরু করিনি, কিন্তু আমরা Apply করেছি। অ্যাপ্লাই করে দিয়েছি। আশা রাখবো যে খুব তাড়াতাড়ি চালু হবে। আশা হবে। আপনাদের এখান থেকে কি 24 আওয়ার্স অ্যাম্বুলেন্স পরিষেবা দেওয়া হচ্ছে? হ্যাঁ, আমাদের কাছে অলরেডি আমরা টাই আপ করে নিয়েছি, আমরা ইন হাউসই রেখেছি, 2টো অ্যাম্বুলেন্স থাকবে। তাতে পেশেন্টেরও খুব সুবিধাই হবে। হ্যাঁ। ইন ফিউচারে আপনাদের এই হসপিটালকে নিয়ে কি কি প্ল্যানিং রয়েছে? ইন ফিউচার আমরা কার্ডিওলজি ইউনিট বানাতে চাইছি এখানে, পেশেন্ট প্রচুর আছে কার্ডিওলজি পেশেন্টগুলো। তাছাড়া আমরা পুরো সেট আপ অফ ডায়ালিসিস করতে চাইছি, এটাই মেন আমাদের এখানে। ক্যাথ ল্যাব? হ্যাঁ, কার্ডিওলজি মানে ক্যাথ ল্যাব, কার্ডিওলজি ইউনিটে ক্যাথ ল্যাব তো লাগবেই। এক কথায় ম্যাম জানতে চাইবো যে ক্রিস জেনারেল হসপিটালের মেন মোটো কি, কি উদ্দেশ্য? উদ্দেশ্য হচ্ছে আমাদের লোকাল এরিয়াতে ভালো ট্রিটমেন্ট দেওয়া যায় উইথ মিনিমাম কস্ট টু দ্য পেশেন্ট। যেটা যে কোনো নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলি বা মধ্যবিত্ত ফ্যামিলি অ্যাফোর্ড করতে পারে। ইয়েস। প্যাথোলজিক্যাল টেস্টের ব্যবস্থা। হ্যাঁ, প্যাথোলজিক্যাল টেস্ট, রেডিওলজিক্যাল টেস্ট, লাইক প্যাথোলজি টেস্ট আমরা মোটামুটি পুরোই কভার করছি এখানে। রুটিন বায়োকেমিস্ট্রি, হেমাটোলজি, ক্লিনিক্যাল প্যাথোলজি, মাইক্রোবায়োলজি করছি। আপাতত আমরা হিস্টোপ্যাথোলজি আউটসোর্স করেছি, অন্যগুলো রুটিন এখানে হচ্ছে। তার মধ্যে লাইক আমাদের রেডিওলজিতে সেট আপ আছে, রেডিওলজিতে এক্স রে করছি, ইউএসজি সেট আপ আছে, ইকো আছে, টিএমটি আছে, এনসিবি আছে, হল্টার করতে পারি আমরা। এগুলো সব আমাদের কাছে ইন হাউস চলছে। এক কথায় একই ছাদের নিচে সমস্ত রকম ফেসিলিটিসের সুবিধা দিচ্ছে ক্রিস জেনারেল হসপিটাল, তাই তো? ইয়েস। মানে কলকাতা না গিয়ে কলকাতার সমতুল্য চিকিৎসা। হ্যাঁ, একদম কলকাতা সমতুল্য চিকিৎসা আমরা এখান থেকে প্রোভাইড করছি। ম্যাম এখানে মূলত কি কি ধরনের ডিপার্টমেন্ট রয়েছে যদি একটু বলেন? এখানে আমাদের গাইনি অপস, সার্জারি, মেডিসিন, পিডিয়াট্রিক্স, অর্থোপেডিক্স, ইউরোলজি, নেফ্রোলজি, নিউরোমেডিসিন অ্যান্ড ইউরোলজি, এই সারে ডিপার্টমেন্টগুলো এখন অবধি আমরা করছি। চয়ন রায় রিপোর্ট, ইন্ডিয়ান প্রাইম টাইম, হুগলি। এইচডিইউ, এনআইসিইউ সহ আধুনিক পরিকাঠামোর মধ্যে অর্থোপেডিক, ইএনটি সার্জারি, গাইনি সার্জারি, প্লাস্টিক সার্জারি, স্পাইন সার্জারি সহ জেনারেল সার্জারির সেরা ঠিকানা হুগলির সিঙ্গুরের অ্যাঞ্জেল হসপিটাল। নিজেদের যে কোনো পরিষেবা পেতে যোগাযোগ করুন এই নাম্বারে 7044316600 or 03348128984। আপনি কি জটিল কোনো সমস্যায় ভুগছেন? ভাবছেন আপনার সাধ্যের মধ্যে কোথায় করবেন সঠিক ট্রিটমেন্ট? তবে আর দেরি না করে আজই যোগাযোগ করুন রামকৃষ্ণ চ্যারিটেবল হসপিটাল, বাসন্তী, সাউথ 24 পরগনা, যেখানে আছেন অভিজ্ঞ চিকিৎসক আর পাবেন উন্নত পরিকাঠামোযুক্ত পরিষেবা। যোগাযোগ করতে কল করুন 6289035434 or 9735367548। এবার নদী বাঁধ না হওয়ায় মাথাভাঙা 1 নম্বর ব্লক এলাকার বাসিন্দারা ক্ষিপ্ত হয়ে ভোট বয়কটের হুমকি দিলেন। বছর পেরোলেই 2026-এর বিধানসভা নির্বাচন, তার আগেই নদী বাঁধ না হলে ভোট বয়কটের ডাক দিলেন মাথাভাঙা 1 নম্বর ব্লকের জোরপাটকি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত লঙ্কারকুটি এলাকার বাসিন্দারা। স্থানীয়দের অভিযোগ, এলাকাবাসীরা বৃষ্টি নামলেই চিন্তায় পড়ে, কখন যে ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হয়ে যায়। জানা গেছে নদী পার্শ্ববর্তী এই এলাকায় প্রায় 500টির বেশি পরিবার বসবাস করেন। রাঙামাটিতে পাথরের বাঁধ হওয়ায় নদীর গতিবেগ বাড়ায় নদীর নতুন রূপ নেয়, বিঘের পর বিঘে জমি নদীগর্ভে বিলীন হয়ে যায়। তাই বাসিন্দারা একত্রিত হয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। রাঙামাটিতে পাথরের বাঁধ হওয়ার কারণে আমাদের এই নদীর গতিবেগ অনেক বেশি হয়ে গেল, এবং গতিবেগ বেশি হওয়াতে নতুন নদী একটু বাইরে হয়ে গেল। আমাদের জমি জমা ঘর বাড়ি সব সর্বনাশ হয়ে যাচ্ছে। আমরা এতগুলো লোক দুরবস্থায়, বৃষ্টি বাদল বন্যা যখন উঠে তখন আমরা
পাকা রাস্তার মধ্যে তিরপাল টাঙিয়া থাকতে হয় আমাদের। এই কারণে আমরা ভোট বয়কট এবং নদীর বাঁধের দাবি জানাইছি। এই বিষয়টা নিয়ে আমি তো এখানকার একজন বাসিন্দা, আর আমারও বাড়ি নদীর উপরেই। ওরা যেটা করতেছে আমি তাতে আমরা সবাই মিলে এটা সহযোগিতা আছি এবং চেষ্টা করতেছি বাঁধটা হওয়াটা উত্তম বা আমাদের খুব প্রয়োজন। কত কিলোমিটার বাঁধের এখানে কমসে কম 500 থেকে 550 মিটার লাগে আর কি। এলাকাবাসীদের দাবি নদী পার্শ্ববর্তী 500 মিটার বাঁধ অবিলম্বে দেওয়া হোক। যদি এই বাঁধ আসন্ন নির্বাচনের আগে না হয় তাহলে ভোট বয়কট করবেন। স্থানীয় তৃণমূল কংগ্রেস বুথ সভাপতি মহিরুদ্দিন মিয়া জানান, বুথের বাসিন্দাদের বিক্ষোভ দেখানোটা স্বাভাবিক। যারা নদীর পাড়ে বসবাস করেন তারা সবসময় চিন্তিত থাকেন কখন যে ঘরবাড়ি ভেঙে যাবে। তবে এই বিষয়ে প্রশাসনকে জানানো হবে। ইন্ডিয়ান প্রাইম টাইম, কোচবিহার। শুধুমাত্র বাঙালি হওয়ার কারণে চাকরি হারালেন শিলিগুড়ির এক বেসরকারি অফিসের কর্মী। তবে মেয়রকে অভিযোগ জানালে মেয়রের আশ্বাসে সাময়িক স্বস্তি পেলেন তিনি। শিলিগুড়িতে এক বেসরকারি চা কারবারি সংস্থার বিরুদ্ধে বাঙালি হওয়ার কারণে কর্মী ছাঁটাইয়ের অভিযোগ উঠেছে। আরও বিস্ময়কর, ওই HR ম্যানেজারকে বাংলাদেশি আখ্যা দিয়ে চাকরি থেকে বের করে দেওয়ার পাশাপাশি সংস্থার অন্যান্য কর্মীদের দিয়ে তার উপর শারীরিক নির্যাতনের অভিযোগ উঠেছে। অভিযোগকারী অভিষেক সেনগুপ্ত জানান, শুধুমাত্র বাঙালি হওয়ায় তাকে চাকরি থেকে সরিয়ে দেওয়া হয়েছে। পুলিশের দ্বারস্থ হলেও অভিযোগ গ্রহণ করা হয়নি। আমি তো লিভ চাইছি না, আমি পুরো সুস্থই আছি, জ্বর টর কিছু হয়নি। তাহলে পরে আপনি আমাকে যে লিভ দিচ্ছেন সেটা কি আপনি পেড লিভ দিচ্ছেন নাকি আপনাকে অ্যাবসেন্ট মার্ক করবেন? তখন উনি আমাকে ওনার চেম্বারে ডেকে নিয়ে অনেকক্ষণ ধরে উনি আমাকে মেন্টাল টর্চারিং করলেন। মানে আমাকে কোনো কথা বলতে দেবেন না, উনি এইটাই করেন। মাননীয় মেয়র আসার পরে আমি আমার উপরে আশা করছি কোনো রকম অ্যাটাক হবে না, আমার উপরে কোনো রকম টর্চারিং হবে না, সেটা আশা করছি। টোটাল ব্যাপারগুলো আমি কমিশনার অফ পুলিশকেই বলবো। ওনারা দেখুন ওনাদের ইন্টারনাল ব্যাপার কি সিস্টেমে কি হয় আমি মানুষের যেতে পারবো না। এটা ওয়ান উইন্ডো সিস্টেমে কাজ করতে বলেছে। সুতরাং এত এখান থেকে ওখানে, ওখান থেকে সেখানে যাওয়াটা সেটা যাতে না হয় সেটা বাঞ্ছনীয়। এরপর নিরাপত্তাহীনতার অভাবে ভুগে টক টু মেয়রের শিলিগুড়ি মেয়র গৌতম দেবকে ফোন করে বিষয়টি জানান। গৌতম দেব ঘটনার গুরুত্ব বুঝে সরাসরি অভিষেক সেনগুপ্ত বাড়িতে গিয়ে দেখা করেন। সঙ্গে শিলিগুড়ি থানার পুলিশ কর্মীরাও ছিলেন। গৌতম দেব বলেন, গুরুতর অভিযোগ, এগুলো বরখাস্ত করা হবে না, পুলিশ কড়া ব্যবস্থা নেবে। যদিও মেয়রের আশ্বাসে অভিষেকবাবু স্বস্তি পেয়েছেন। ইন্ডিয়ান প্রাইম টাইম, শিলিগুড়ি। আজকের মতো নিউজ বুলেটিন এই পর্যন্ত। আবারও আপনাদের সামনে নতুন খবর নিয়ে ফিরে আসবো। নমস্কার।